আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইল। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ স্বাধীন বাংলাদেশ থেকে। স্বাধীন বাংলাদেশ বলবো ইনশাল্লাহ। অবশ্যই এখন যে পরিস্থিতিটা চলতেছে সেটা খুব শীঘ্রই ঠিক হবে। আর ঠিক হতে সময় লাগবে, বাট ঠিক হবে। একটুখানি তো সময় সব কিছুরই দরকার, তাই না? তো বারান্দায় আসছি মার বাসা থেকে, মানে মার বাসা থেকে স্বাধীন বাংলাদেশের নতুন ব্লগ শুরু করতেছি। যাই হোক, মার বাসায় আসলাম একটুখানি। আজকে মনটা খুব বেশি খারাপ লাগতেছে, হঠাৎ করে মনটা কেন জানি খুব বেশি একটু খারাপ হয়ে গেছে। তো তারপরে ভাবলাম যে তাহলে একটা কাজ করি, আমাদের বাসায় চলে যাই, ওইখান থেকেই ব্লগটা স্টার্ট করি। তাহলে হয়তো পারে মনটাও একটু ভালো হবে আর খারাপ লাগাটাও হয়তো পারে কমে যাবে। তো এটা বারান্দা আম্মুর, তোমরা হয়তো পারে অনেকে আমার ভিডিওতে আগে যারা দেখছো, এটা হচ্ছে বারান্দা। আর আমাদের এই ফ্ল্যাটে দেখো কি সুন্দর বুদ্ধি, ওইটা স্টোর রুম। হ্যাঁ, এত জিনিসপত্র আমাদের, মানে এই বাসাটা যেহেতু আমাদের, এই বাসাটা কিন্তু অনেক, মানে এই বাসার আগে যে বাসাটা ছিলাম ওটা আরও বেশি বড় ছিল। তো সেহেতু কি হয়েছে, অনেক ফার্নিচার ছিল। এটাও বড়, এটা যথেষ্ট পরিমাণ বড়। 3টা বেডরুম, বিশাল বড় বড় 1600 স্কোয়ার ফিটের একটা বাসা। ড্রয়িং ডাইনিং একটা রুম। তোমাদেরকে একদিন রুম ট্যুর দিব, গুছায় একদিন রুম ট্যুর দিব। অবশ্য আব্বু পাশের যে রুমটা ছিল অ্যাটাচ বাথরুম সহ, ওইটা হচ্ছে যে স্টোর রুম বানায় ফেলছে, বিকজ ওইটাতে জানলা টানলা কোনো কিছু নাই। সো এটা স্টোর রুম থাকাটাই ভালো। আর এই বাসাটা আসলে গরম, এই সাইডটাতে গরম। যে 2টা বেডরুম, যেখানে মাস্টার বেডরুম, ওইটা খুব গরম। বাট এখানে থাকার কারণটা কি, সেটা হচ্ছে যে তোমার পরিবেশটা ভালো, সোসাইটিটা ভালো। যেমন সমস্যা এখানেও আছে, আমাদের এখানে মেনটেন্যান্স চার্জ দিয়ে একটা বাসা ভাড়া নিতে পারবা তুমি। মানে এখানে যে মেনটেন্যান্স চার্জ, সেই বাসাটা, সেই ভাড়াটা দিয়ে, মেনটেন্যান্স চার্জের ভাড়া দিয়ে মানুষ বাসা নিয়েও থাকে। ছোটোখাটো 2টা রুমের বাসা নিয়েও থাকা যায়, মানে এতটা মানে কস্টলি বাসাটা। তো সবচাইতে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে যে মানুষগুলো আছে ওনারা কিন্তু খুব সোসাইটি ফ্রেন্ডলি, সামাজিকভাবে, মানে সামাজিকতা বজায় রেখে তুমি চলতে পারবে। এই এরিয়াটাতে তুমি সবাই এরকম। কিন্তু আমার শ্বশুরবাড়িটা যে জায়গায়, বিশেষ করে আমার যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটাতে অবস্থা খুবই খারাপ, খুবই নাজেহাল, খুবই খারাপ। আর সোসাইটি খালি একমাত্র আমাদের ফ্লোরটাই মোটামুটি ভালো, বাদ বাকি ফ্লোরগুলো আছে কোনো মতে চলে। আর আশেপাশে তো পরিবেশ নাই। মেয়ে বড় হচ্ছে, আমি ওর বাবাকে এটাই বলতেছি, দেখো ও বড় হচ্ছে, বড় হওয়ার পর হয়তো পারে এই বাসাতে আমি থাকবো না, কারণ পরিবেশটা একদম পুরো খুবই বাজে, খুবই বাজে। সত্য কথা বলতে আমার দেবর যে জায়গায় ফ্ল্যাটটা নিছে, ওই জায়গাটা, সোসাইটিটা ভালো, পরিবেশ ভালো, প্লাস হচ্ছে একটা ফ্ল্যাটের যে সুযোগ সুবিধা আছে, সব সুযোগ সুবিধা ওই বাসাটাতে আছে, বাট এই বাসাটাতে নাই। সো আমি দেখি, দেখা যাক, আল্লাহ যদি বাঁচায় রাখে। ইচ্ছা আছে, পরিকল্পনা আছে যে ওইটা ঠিক করবো, ঠিক করে কোনো একটা ব্যবস্থা করবো। আর যদি, এটাও সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দিছে আমি, আল্লাহ যেটা ভালো রাখবে, ভাগ্যে সেটাই হবে। বাট যেটা কথা, সেটা হচ্ছে যে অনেকটা পরিশ্রম, অনেকটা যুদ্ধ, অনেকটা মানে স্ট্রাগলের পর আলহামদুলিল্লাহ বাংলাদেশের অবস্থা মোটামুটি ভালো। আরেকটা জিনিস যেটা হচ্ছে, অনেকেই আমার সাথে ইউটিউবে অ্যাড আছে, যারা হচ্ছে আমাকে ফেসবুকে কিংবা মেসেঞ্জারে, ফেসবুকের যে মেসেঞ্জার, সেখানে নক করছো, খোঁজখবর নিছো। তো তাদের অনেকেরই একটা কোয়েশ্চেন ছিল যে আসলে বাংলাদেশে কি পরিস্থিতি চলতেছে, যে সংখ্যালঘুদেরকে মারা হচ্ছে, হিন্দুদেরকে ধরে ধরে মারা হচ্ছে, এটা আসলে কতটা সত্য কিংবা কতটা যৌক্তিক, সেটা সম্পর্কে তোমাদের একটা জিজ্ঞাসা ছিল। তো মানে একজন অনেক বড় ইউটিউবারও পর্যন্ত কিন্তু আমার কাছে কোয়েশ্চেন করছে, আমার কাছে খবরাখবর নিছে। তো যার সাথে আমার অনেক দিন ধরে যোগাযোগ আছে, যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানবা কে। তো আমি যারা জিজ্ঞাসা করছো কিংবা আমার খোঁজ খবর নিয়েছে, আমি নাম প্রকাশ করতেছি না, বাট একটা ইনফরমেশন তোমাদের কাছে দেই, সেটা হচ্ছে আমার এই ব্লগটা অনেক দিন পরে যাচ্ছে। যেদিন থেকে হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করছেন, মানে দেশ ছেড়ে যেদিন পালাইছে, তারপর থেকে কিন্তু আমার আজকের ব্লগ। তো আমি একটা কথা তোমাদেরকে বলি, উনি যেদিন পদত্যাগ করেন ওই দিন ভয়াবহ অবস্থা ছিল। সেটা যে শুধু সংখ্যালঘুদের জন্য তা না, যারা রাজনীতি করে, যে আওয়ামী লীগ যারা করতো, মানুষের উপর যারা টর্চার করছে, যারা অত্যাচার করছে, তাদের অবস্থা ভয়াবহ ছিল। সেইটা আমি আমার ভিডিওতে বলার আর কোনো বাকি রাখে না, তোমরা সার্চ করলেই দেখবে তাদেরকে কীভাবে নির্মমভাবে খুন করা হয়েছে। আমি মানুষ, আমার ভিতরে মনুষ্যত্ব আছে, তাই আমি বলতেছি নির্মমভাবে খুন করা হয়েছে। কিন্তু একটা সময় তারাও কিন্তু অত্যাচার করছে, অত্যাচার যে করে নাই তা কিন্তু না। তো সংখ্যালঘুদের মধ্যে অনেকেই হচ্ছে যে তোমার আওয়ামী লীগের সাপোর্টার ছিল, যারা হচ্ছে আওয়ামী লীগের হয়ে কাজ করছে।
তাদের বাড়ি ঘর সব কিছু একদম তছনছ করে ফেলছে, কিচ্ছু রাখে নেই। এইটা হচ্ছে একটা কথা। দ্বিতীয়ত যেই জিনিস, এই জায়গাটাতে একটা সুযোগ, সুবিধাবাদী যারা তারা সবসময় দেখবা সুযোগ খুঁজবে। যেমন দেখো, গণভবনে রাষ্ট্রীয় সম্পদ সম্পূর্ণ চুরি করছে। কোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা আসছি, প্রতিবাদ করছি, সেটা ফেসবুক হোক, সেটা যে কোনো মিডিয়া হোক, যেই সোর্সে পারছি সেই সোর্সে চেষ্টা করছি যতটুকু আমার সম্ভব সেইটুকু দিয়ে বলার, প্রতিবাদ করার। তোমরা আমার ভিডিও দেখলে বুঝবা, আমার স্ট্যাটাস দেখলেই বুঝবা যে আমি কতটুকু করছি। তো এই যে রাষ্ট্রীয় সম্পদগুলো চুরি করছে, এই একটা জিনিস খুব খারাপ কাজ করছে। শেখ মুজিব মুক্তিযোদ্ধার একজন মেইন লিডার ছিল, চেতনা ছিল। যারা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ছিল কিংবা যাদের ফ্যামিলিতে মুক্তিযুদ্ধের ব্যাকগ্রাউন্ড আছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগ। তো সেই প্রেক্ষাপটে কোটা আন্দোলনের সময় খুবই খারাপ অবস্থা হয়েছে। ওই টাইমটাতে সাধারণ মানুষকে যেভাবে খুন করছে হাসিনার সরকার, আমি মনে করি যে মুজিব সরকার আর হাসিনার সরকার দুই ডিফারেন্স থাকা উচিত। সাধারণ মানুষকে যেভাবে খুন করছে হাসিনার সরকার, মানুষ পুরো খেপে গেছে। এটা কিন্তু তোমরা ইউটিউব বলো, যে কোনো প্ল্যাটফর্মে সার্চ করলে পাবা কিভাবে সাধারণ মানুষকে নির্দয়ভাবে খুন করা হয়েছে। আমাদের ইন্টারনেট অফ রাখছে, আমাদের সব কিছু সমস্ত যোগাযোগ মাধ্যম অফ রাখছে। মানুষ কিন্তু আজকে কিন্তু সে 15 বছর ধরে আছে। মানুষ কিন্তু এতদিন কোনো দিন নামে নাই। কেন নামলো? নির্মমভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষকে টর্চার করা হচ্ছে, মানুষকে শাসন করা হচ্ছে। এমন একটা পরিস্থিতি গেছে যে যারা আওয়ামী লীগ করতেছে তারাই আওয়ামী লীগের বিপক্ষে, যারা আওয়ামী লীগ শুরু থেকে করে তারাই আওয়ামী লীগের বিপক্ষে। কেন? মানুষের যে তোমার মূল্যবোধ, মানুষ যে স্বাধীনভাবে কথা বলতে পারবে, মানুষের মুখের ভাষাই কেড়ে নেওয়া হয়েছে, টোটালি কথা। আর সেটার একটা বড় বিক্ষোভ বলো, বড় ক্ষোভ বলো, সব কিছু রূপান্তর হয়েছে এই কোটা আন্দোলনের ময়দানে, যে কারণে তাকে শেষমেশ দেশটা ছেড়ে পালাইতেই হইল, সে থাকতেই পারল না। যাই হোক, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও মুক্তিযোদ্ধা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আওয়ামী লীগের লোক ভর্তি, ভালো ভালো পদে ভর্তি, খালি ভর্তি না, ভালো ভালো পদে ভর্তি। কিন্তু একটা জিনিস কি, সুষ্ঠু বিচার আর তোমার মনুষ্যত্ব এবং বিবেকের দিকে খেয়াল রাখতে হবে। বড় জিনিস যেটা, এই বিবেক শূন্য যারা ছিল তাদের উপর চরমভাবে মানুষ এবং কিছু মানুষ যারা হচ্ছে যে নির্মমভাবে খুন করছে। কারণ কি, আমি তোমাকে বলি, দেশে যেহেতু কোনো আইন নেই, আমাদের দেশে কিন্তু এখন কোনো পুলিশ নেই, একটা পুলিশ কিন্তু কাজ করতেছে না, একটা কেউ কাজ করতেছে না। অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি কিন্তু উপদেষ্টা হিসেবে হয়ে গেছেন, কিন্তু কোনো পুলিশ কিন্তু নাই। সাধারণ স্টুডেন্ট সমস্ত কিছুকে তোমার সাপোর্ট করতেছে, সমস্ত কাজ, রাস্তার ট্রাফিক থেকে শুরু করে সব কিছু কিন্তু সাধারণ স্টুডেন্ট করতেছে, সাধারণ জনগণ করতেছে। দেশের কিন্তু কোনো আইন ব্যবস্থা নাই। যেমন রাতের পর রাত আমাদের এখানে গতকালকে এই এরিয়াটাতে রাত্রেবেলা ডাকাতি হয়েছে, ডাকাত পিটানোর জন্য সাধারণ মানুষ রাস্তায় নামছে, আমাদের সিকিউরিটি দেওয়ার কেউ নাই। এটা সংখ্যালঘু যে তা কিন্তু নয়, আমরা কিন্তু সাধারণ জনগণ, আমরা হিন্দু আছি, মুসলমান আছি, বৌদ্ধ আছি, খ্রিস্টান আছি, সবাই আছি, আমাদের সিকিউরিটির কেউ নাই। আমরা রাত্রেবেলা এখন বাসা থেকে বের হই না, রাস্তাঘাটে কেউ এখন স্বর্ণের গয়নাঘাটি করেও বের হয় না, কারণ সিকিউরিটি দেওয়ার কেউ নাই। বাসায় ডাকাতি হচ্ছে এক, দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক থেকে তোমার টাকা তুলতে পারতেছে না, কেউ কোনো টাকা তুলতে পারতেছে না, ব্যাংকে কোনো টাকা নাই। যেই জমানো টাকাটা কিংবা যেই জিনিসটা সরকার পতন হওয়ার আগে যেই জমানো টাকা কিংবা ধরো হাতে অনেক সময় রিজার্ভ রাখে না মানুষ, সেই টাকাটা ছাড়া কারো কাছে কোনো এখন ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছে না। 10,000 টাকার বেশি কেউ তুলতে পারে না। এই তো কিছুক্ষণ আগেই টাকা তোলার জন্য বিভিন্ন ব্যাংকের ATM-এ ঘোরা হয়েছে, বাট টাকা তুলতে পারিনি, টাকা নাই, টাকা তুলতে পারতেছি না। এখন টাকা কি দেশে নাই নাকি দিচ্ছে না, এইটা একটা প্রশ্ন, ঠিক আছে। তবে আমার যেটা মত সেটা হচ্ছে হয়তো পারে তারা এখন বেশ কিছু কাজ স্থগিত রাখছে, কারণ এখন দেশ থেকে অনেক মানুষ পালাচ্ছে, অনেক মানুষ লুকাচ্ছে। তো মেইন যে কথাটা ছিল সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার। হ্যাঁ, অত্যাচারটা হয়েছে, আমি যদি অস্বীকার করি যে না হয় নাই তাহলে এটা ভুল। হিন্দু অনেক বাড়ি ও নামার সাথে সাথে হিন্দু বাড়িতে অ্যাটাক হয়েছে, মন্দির ভাঙা হয়েছে। পরবর্তীতে আমাদের যারা মুসলমান ফ্রেন্ড কমিউনিটির যারা আছে এবং বিভিন্ন ধর্মের যারা আছে, কারণ বাংলাদেশে তো 4টা ধর্মই মেইন, তো সবাই মিলে পাহারা দিয়ে সেই জিনিসটাকে প্রোটেস্ট করা হয়েছে। বড় দুঃখের সাথে জানাচ্ছি এটা যে একটা মিডিয়া কিংবা একটা চক্রান্ত কিংবা বলে একটা দল এটার উপর একটা গেম খেলতে চাইছিল যে বাংলাদেশে হিন্দু মারা যাচ্ছে, বাংলাদেশে কোনো হিন্দু নেই। আমার পাশের ফ্ল্যাটে হিন্দু, আমি যে বাসায় থাকি সেটার 2 সাইডে আমার হিন্দু, আলহামদুলিল্লাহ তারা সেফলি আছে।
তাদের গায়ে একটা আঁচ আমরা পড়তে দিব না সাধারণ জনগণ, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে আমরা কেউ কখনো কোনো দিন বাংলাদেশের মানুষ তাদেরকে কোনো ক্ষতি করতে দিব না। তারাও আমাদেরকে দিবে না, এটা আমার বিশ্বাস। আমরাও তাদেরকে দিব না। প্রথম যেটা বিশ্বাস যে কোনো হিন্দুকে আমরাও মারবো না, আর আমাদেরকেও কোনো হিন্দু মারবে না। আমাদের বিপদেও যেমন আমাদের দেশের হিন্দুরা আমাদের পাশে থাকে, আমরাও ওনাদের পাশে থাকি। তবে হ্যাঁ, বিভিন্ন সোসাইটি থেকে বিভিন্ন ধরনের নিউজ ছড়াচ্ছে, বিভিন্ন ধরনের খবর ছড়াচ্ছে। তবে যারা আওয়ামী লীগে ছিল, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তোমরা ইউটিউবে সার্চ দিলে দেখবা সমানে মারছে। এটা বিদেশ থেকে হইতে পারে, যে কোনো কিছু থেকে হইতে পারে। দোকান লুট করছে, মানুষের যে স্বাভাবিক দোকান, ছোটোখাটো যে দোকান, সেই দোকান লুট করছে। যেহেতু এখন কোনো বিচার নাই, ব্যবস্থা নাই, লুট সমানে হয়েছে। এটা অস্বীকার করার মতো না, লুট তারা সব কিছু সমানে হয়েছে, বেশ কিছু ঝামেলা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা এখনও কাজে জয়েন করে নাই, কারণ দেশের পুলিশের উপর, র্যাবের উপর মানুষের বিশ্বাস হারায় গেছে। কারণ তারা যেইভাবে মানুষ খুন করছে যাত্রাবাড়িতে, বিশ্বাস করবা না, মানে গুলি করে 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 লাশ ফালাই দিছে। এগুলোর ভিডিও সব আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমার মুখের কথা যদি মিথ্যা মনে হয় তোমরা দেখতে পারো। মানুষের বিশ্বাস উঠে গেছে। ওনার পতনের মেইন কারণ মানুষের বিশ্বাস উঠে গেছে, এবং একটা জাতি, একটা গোষ্ঠী ওনাকে পুরো দেখতেই পারে না। যারা মুক্তিযুদ্ধের সময় ছিল, শেখ মুজিবুর রহমান স্যারকে এত অপমান করা হয়েছে এই একটা পতনের মধ্যে। দেখো, এর আগেও কিন্তু হাসিনার যে সরকার, সে সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকার পতন। কখনো কিন্তু কোনো দিন 32 নম্বরের যে বাড়িটা ধানমন্ডি, সেখানে কখনো কোনো দিন আগুন লাগানো হয় নাই। এইটাই প্রথম বাংলাদেশে, মানে ওনার প্রতি মানুষের এত বিদ্বেষ। শেখ মুজিবুর রহমান স্যারের নামটাই মুছে দিচ্ছে। আমি কিন্তু এখনো সম্মান করে কথা বলতেছি। কেউ যদি এসে বলে যে আমি রাজাকার, আমি দালাল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যেটা সত্য, যেটা অনেস্ট, সেটার পক্ষে আমি আছি এবং পক্ষেই কথা বলতেছি। এখানে আরেক পার্টি, তারা মানে ছাড় দিছে, তার পরের দিনই তারা ময়দানে নেমে গেছে, মিছিল মিটিং করে, মানে পুরো উরুধুরু অবস্থা। এবং তাদের অনেকে আবার রাস্তায় নামছে, গুন্ডামি করতেছে, টাকা চাচ্ছে। বিএনপির কথাই বলতেছি আমি, জামাতের কথা বলতেছি, তারা রাস্তায় নেমে গেছে। আমরা বাংলাদেশি মানুষরা একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটা হচ্ছে আমরা সুখটা চাই, শান্তি চাই। বাংলাদেশের সুখ থাকুক, শান্তি থাকুক। বাংলাদেশ কারো বাপের দেশ না হোক, কারো জামাইয়ের দেশ না হোক, কারো মানে নিজের দেশ না বানায় ফেলাক। বাংলাদেশ সবার। প্রথমত বাংলাদেশ সবার, বাংলাদেশের সবার সমান অধিকার আছে। সত্যকে সত্য বলার অধিকার সবার আছে, মিথ্যাকে মিথ্যা বলার অধিকার সবার আছে। আজকে আমার ভিডিওটা যারা দেখবে তাদেরকে একটাই কথা, একটাই মানে মেসেজ আমি দিতে চাচ্ছি। বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। আমি একটা মিশনারি ভার্সিটিতে পড়ছি। আমি কখনো কোনোদিন, আমাকে কোনো খ্রিস্টান এসে বলে নাই যে তুমি মুসলমান ধর্ম ছাড়া দিয়ে খ্রিস্টান ধর্মে যাও। আমার যথেষ্ট পরিমাণ ফ্রেন্ড ছিল হিন্দু, যাদের ভিতরে সমস্যা আছে তারা সরাই দিছে, যাদের ভিতরে সমস্যা আছে তারা সরাই দিছে। আমাদের মুসলমান ধর্মের এমন অনেক আছে যারা গোড়া থেকে মুসলমান, তারা অনেক কিছু মানে না, তাদের সমস্যা আছে, তারা মিশে না। ভাই, সবচেয়ে বড় কথা, 4টা ধর্ম নিয়ে আমরা একসাথে আছি। আমাদের মনুষ্যত্ব ঠিক থাকো। আমাদের দরকার নাই কে কি করছে না করছে সেটা দেখার। আমাদের অনেকেই আছে যে যারা জিন্স প্যান্ট পরা, শর্ট টপস পরা পছন্দ করে না। আরে ভাই, এটা তার ব্যক্তিগত বিষয়। সে পড়তে চাইলে পড়বে, না পড়তে চাইলে নাই। তার যদি মন চায় সে বোরকা পরে রাস্তায় নামবে। আজকে এই যে রাস্তাঘাটে বাচ্চারা মিছিল করতেছে, রাস্তাঘাটে বাচ্চারা যে কথা বলতেছে, কিংবা রাস্তায় যে ট্রাফিক সিগন্যাল দিচ্ছে, অনেক মেয়ে আছে জিন্স অ্যান্ড টপস করছে। এটা তার ব্যক্তিগত ইচ্ছা। আর যদি ব্যক্তি স্বাধীনতা না থাকে তাহলে সেই দেশে কেন থাকবে? অনেক মেয়ে আছে যারা বোরকা পরছে, 2টা চোখ দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না, এটা তার ব্যক্তি স্বাধীনতা, তার ইচ্ছা, সে সেটা করছে। মেইন কথা যেটা, সেটা হচ্ছে আমরা এমন কিছু করব না যেটার মাধ্যমে আমাদের দেশের মান সম্মান কমবে, আমাদের দেশের ক্ষতি হবে। যারা আজকে 15 বছর ধরে অনেক কিছু সাফার করছে, 15 বছর ধরে অনেক ধরনের প্রতিবাদ করছে। আমাদের প্রতিবাদটা তো 15 বছর ছিল না, অবশ্যই না। আমাদের প্রতিবাদটা ছিল কোটা আন্দোলনে, যখন উনি আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করছে, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে, মুক্তিযোদ্ধার নাতিপুতিদেরকে উনি রাজাকার বলে সম্বোধন করছে, তখনই মানুষ কিন্তু খেপছে। আমার মেইন খেপা কিন্তু তখন থেকেই। ইভেন উনি যখন নির্মমভাবে মানুষ খুন করা শুরু করছে, কথা নাই বর্তা নাই, গুলি করতেছে। একটা স্টুডেন্ট, তোমরা হয়তো ব্যাপারে দেখছো, এইভাবে যদি মানুষকে খুন করে, এতগুলো স্টুডেন্টকে খুন করছে, মুগ্ধ, মানে সে পানি দিলাচ্ছে কোনো কারণ ছাড়া। সে তো মারামারি করে নাই, তার হাতে তো লাঠি ছিল না, আপনারা খুন করে দিয়েছেন।
তারপরে আমার মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ বাসায় বসে থেকে বলতে পারবে যে উনি জেনুইন। ওনার জন্য আজকে মুক্তিযোদ্ধার যারা মুক্তিযোদ্ধার শুরু থেকে তো আওয়ামী লীগ ছিল, মুক্তিযোদ্ধারা যারা ছিল ওনার জন্য সবাই অপমানিত হয়েছে, ওনার জন্য ওনার দলের লোকরা অপমানিত হয়েছে, যারা সৎ ও নিষ্ঠার সাথে কাজ করছে তারা অপমানিত আজকে, খালি একমাত্র ওনার এই ইগোর কারণে। যাই হোক, বেশি কথা বলে ফেলতেছি, অলরেডি 15 মিনিটের ভিডিও হয়ে গেছে। বাট আমি একটা মেসেজ আমার যারা ফ্রেন্ড আছে ইউটিউবে, যারা আমার সাথে কাজ করে, তাদের কাছে একটা মেসেজই আমি দিতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের দেশের পরিস্থিতি এখন অনেকটা ভালো, ইনশাল্লাহ আরও ভালোর দিকে যাবে, এবং আমরা নতুন কাউকে চাই যার মাধ্যমে আমাদের দেশ উন্নত হবে এবং ভালো একটা পজিশনে যাবে। তো কথা আর বাড়াচ্ছি না, আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাটা, কিংবা আমি এটা বিশ্বাস করি তোমরা আমার এই কথা এবং এই আমার যে নিজের ওপিনিয়ন, আজকে নিজে ওপিনিয়ন দিচ্ছি স্বাধীন বাংলাদেশে, স্বাধীন প্ল্যাটফর্মে দাঁড়ায় একটা প্ল্যাটফর্মে আমি ওপিনিয়ন দিচ্ছি আমার নিজের ওপিনিয়ন। একটা সময় কিন্তু অনেক ওপিনিয়ন দিতেও পারে না, কথা বলতেও পারে না, আমাদের বাক স্বাধীনতা ছিল না। আজকে আমাদের বাক স্বাধীনতা আছে, সেই বাক স্বাধীনতার জায়গা থেকেই তোমাদেরকে ওপিনিয়ন দিচ্ছি যে আমরা সময় লাগবে, বাট অবশ্যই এটা একটা সময় এসে পরিবর্তন হবে এবং ফিরবে। আর যদি মনে করো যে আমার কথাগুলো ঠিক, আমি মনে করি আমার কথাগুলো ঠিক, আমার নিজের যে কথাগুলা, সেই কথাগুলো অনেকটা চিন্তাধারা করে অনেকটা দিন আমরা ঠিকঠাক করেই কিন্তু কথাগুলো বলতেছি। তো জানি না তোমাদের কাছে কেমন লাগবে আমার কথাগুলো, যদি কারো কাছে খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। বাট আমি এটা বিশ্বাস করি আমরা 4টা ধর্ম মিলে একটা বাংলাদেশ, আমি এটা বিশ্বাস করি শক্তিশালী ইউনিটি নিয়ে হচ্ছে আমরা বাংলাদেশ, আমি এটা বিশ্বাস করি সত্য মেরুদণ্ডটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা আর কোনো ধরনের কোনো খারাপ কিছু বলো, কিংবা কোনো চোর, কোনো বাটপার, কোনো বাকস্বাধীনতাহীন বাংলাদেশ দেখতে চাই না। তো আজকে কথা বলতে বলতেই অনেক বড় হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো এবং বুঝতে পারবা যে আমাদের পরিস্থিতি এবং দেশটার কী অবস্থা। আর তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে অনেক কিছুই শেয়ার করব, অনেক কিছু শেয়ার করার আছে। তো আজকে এইটুকুই কথা বলতেছি, আর এটা বলার উদ্দেশ্য যারা হচ্ছে আমাকে নক করছে, আমি সবার সাথে তো কন্ট্যাক্ট করতে পারতেছি না, তো সবাইকে বুঝায়ও বলতে পারতেছি না। তো এই ভিডিওর মাধ্যমে আমি এই মেসেজটা দিতে চাচ্ছি যে আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো এবং সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো ভালো থাকো সবাই, আবার তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে কিংবা কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কথা হবে।